নমস্কার, আমি দেবাশিস। আজকের আলোচনায় আমরা এক জটিল বিষয়কে সহজ করে বোঝার চেষ্টা করব। বলা হচ্ছে আমেরিকা এমন এক যুদ্ধে ফেসে গেছে যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই খোলা নেই। তো চলুন এই ফাঁদটা ঠিক কি সেটা একটু ভেঙে দেখা যাক। সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে আর যে প্রশ্নটা পুরো বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটা হলো, আমেরিকা কি এই যুদ্ধ থামাতে পারবে? সত্যি বলতে কি উত্তরটা কিন্তু বেশ অস্বস্তিকর, আর আমরা যত এগোবো ততই বুঝতে পারবো কেন। আচ্ছা, তাহলে চলুন বিশ্লেষণের প্রথম ধাপে যাওয়া যাক। এই শিরোনামটাই কিন্তু অনেক কিছু বলে দেয়। ওয়ার উইথ নো এক্সিট, মানে এমন এক যুদ্ধ যেখান থেকে বেরোনোর কোনো পথ নেই। দেখুন ব্যাপারটা কি হয়, যখন এক যুদ্ধ শুরু হয় এটা অনেকটা পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের মতো নিজের গতিতে চলতে থাকে। এক সময়ের পর রাজনীতিবিদরা আর এটাকে কন্ট্রোল করতে পারে না, বরং যুদ্ধটাই তাদের কন্ট্রোল করতে শুরু করে। ইউক্রেনের দিকেই তাকান না, দুই পক্ষই কিন্তু জানে যে আলোচনা হতে পারত, কিন্তু এত ক্ষয়ক্ষতির পর এখন যুদ্ধ থামানো মানে যেন হার মেনে নেওয়া, আর এই হার মেনে নেওয়াটাই প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। বেশ, তাহলে মনে হতে পারে যে যুদ্ধবিরতি বা আলোচনা তো সমাধানই হতে পারে, কিন্তু মজার ব্যাপার হলো এই বিশ্লেষণ বলছে এটাও আমেরিকার জন্য এক বিরাট ফাঁদ, আর এই ফাঁদের পেছনে জড়িয়ে আছে বিশাল অর্থনৈতিক হিসাব। আলোচনার টেবিলে বসলে ইরান কি চাইতে পারে? আমরা শুনেছি যে দুটি বড় দাবি ইরান করতে পারে। এক, যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে $1 ট্রিলিয়ন, আর 2 নম্বর কারণটা আরো মারাত্মক, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সমস্ত সামরিক উপস্থিতি স্থায়ীভাবে তুলে নিতে হবে। এটাই কিন্তু আসল খেলা। এখন ভাবুন তো, আমেরিকা যদি সত্যি মধ্যপ্রাচ্য ছেড়ে দেয় তাহলে কি হবে? বিশ্লেষণ বলছে এটা এক ডমিনো এফেক্টের মতো কাজ করবে। 5 ধাপে আমেরিকার অর্থনীতি ভেঙে পড়তে পারে। প্রথমে উপসাগরীয় দেশগুলি ইরানের নিয়ন্ত্রণে চলে যাবে, তারপরে ভেঙে পড়বে পেট্রো ডলারের সিস্টেম। এর ধাক্কায় জাপান আর দক্ষিণ কোরিয়া নিজেদের সামরিক শক্তি বাড়াতে বাধ্য হবে। ইউরোপ তখন রাশিয়ার সঙ্গে সমঝোতা করে নেবে, আর সবশেষে মার্কিন ডলার সারা বিশ্বে গুরুত্ব হারাবে। মানে এক বিরাট ধস নামবে। আচ্ছা, এই পেট্রো ডলারের সিস্টেমটা আসলে কি? খুব সহজে বললে, সারা বিশ্বে তেলের ব্যবসা হয় মার্কিন ডলারে। দেশগুলো তেল বেচে যে ডলার পায় সেটাই আবার আমেরিকার অর্থনীতিতে বিনিয়োগ করে। এর ফলে কি হয়, সারা দুনিয়ায় ডলারের এক চাহিদা তৈরি হয়, আর এই চাহিদার কারণেই আমেরিকা তার বিশাল অঙ্কের ঋণ চালিয়ে নিতে পারে। আর এই ঋণের পরিমাণটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে, প্রায় $39 ট্রিলিয়ন। এই পেট্রো ডলার সিস্টেমটা কিন্তু এই বিশাল ঋণের বোঝাটাকে টিকিয়ে রেখেছে। যদি এই সিস্টেমটা একবার ভেঙে পড়ে, শুধু যে ডলারের চাহিদা কমবে তা নয়, আমেরিকার পুরো অর্থনীতি এক ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়বে। বেশ, তাহলে দেখলাম আলোচনার পথটাও একটা ফাঁদ। তাহলে সামরিক অভিযানের পথটা কেমন? মানে আরো বড় আকারে যুদ্ধ করলে কি হবে? চলুন এবার সেই ফাঁদটা নিয়ে কথা বলা যাক। এক উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরুন আমেরিকার মূল লক্ষ্য হলো ইরানের অর্থনীতির মূল কেন্দ্র খার্গ আইল্যান্ড দখল করা। বেশ, দ্বীপটা দখল করা হলো, কিন্তু ইরান তো উপকূল থেকে হামলা চালাবে, তখন কি করতে হবে? আচ্ছা, সেটাও সামলানো গেল, কিন্তু এরপর জাগ্রস পাহাড় থেকে হামলা শুরু হবে, তখন পাহাড় দখল করতে হবে। ফলাফল কি দাঁড়ালো? এক ছোট অভিযান থেকে পুরো ইরানের ভেতরে এক বিশাল স্থলযুদ্ধ শুরু হয়ে গেল। একেই বলে মিশন ক্রিপ, মানে মিশনটা আস্তে আস্তে হাতের বাইরে চলে যাওয়া। আর এর সবচেয়ে বড় উদাহরণ কিন্তু ইতিহাসে আছে, ভিয়েতনামের যুদ্ধ। 1965 সালে মাত্র 3000 মেরিন সেনা নিয়ে যে অভিযান শুরু হয়েছিল, মাত্র 4 বছরের মাথায় 1969 সালে সেটা 5 লক্ষ সেনার এক বিশাল যুদ্ধে পরিণত হয়। ইতিহাস কিন্তু বারবার দেখিয়ে দেয় ছোট অভিযান খুব সহজে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এর পেছনে এক মনস্তাত্ত্বিক কারণও কাজ করে, যাকে বলা হয় সাঙ্ক কস্ট ফ্যালাসি। মানে যখন কোনো কিছুতে প্রচুর অর্থ, সময় বা জীবন বিনিয়োগ করা হয়, তখন সেটা থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে পড়ে। মনে হয় এত ক্ষতি কি তাহলে বৃথা গেল? এই ভাবনা থেকে ভুল জেনেও দেশগুলো আরও বড় ভুলের দিকে এগিয়ে যায়। আচ্ছা, তাহলে প্রশ্নটা হলো, আমেরিকা কেন এই যুদ্ধে জিততে পারবে না? আলোচনার ফাঁদ, সামরিক অভিযানের ফাঁদ সবই বুঝলাম, কিন্তু আমেরিকার মতো শক্তি জিততে পারবে না কেন? এর উত্তরটা লুকিয়ে আছে ইরানের বিশেষ যুদ্ধ কৌশলের মধ্যে। মার্কিন মিলিটারি ইরানের বিরুদ্ধে যতগুলো কম্পিউটার সিমুলেশন বা ওয়ার গেম চালিয়েছে তার প্রত্যেকটাতেই নাকি আমেরিকা হেরে গিয়েছে। কারণটা কি? কারণ হলো দুজনের খেলার ধরন একদম আলাদা। আমেরিকার যুদ্ধনীতি হলো শক এন্ড ও,
মানে ওভারওয়েলমিং বিমান শক্তি দিয়ে শত্রুকে ঘুরিয়ে দেওয়া। কিন্তু ইরান গত 20 বছর ধরে আমেরিকার এই খেলার ধরনটা খুব ভালোভাবে স্টাডি করেছে। তারা এমন এক পাল্টা কৌশল তৈরি করেছে যা আমেরিকার শক্তিকে অকেজো করে দেয়। তাদের কৌশল হলো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, মানে ছোট ছোট দলে ছড়িয়ে পড়া আন্ডারগ্রাউন্ড বাংকার ব্যবহার করা। আর তাদের হাতে অস্ত্রগুলো দেখুন, ড্রোন, হাইপারসনিক মিসাইল আর সারা অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা তাদের প্রক্সি বাহিনী। সবচেয়ে বড় ব্যাপার হলো তাদের অ্যান্টিশিপ মিসাইল। এগুলো এতটাই শক্তিশালী যে আমেরিকার গর্ব এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো এখন আর নিরাপদ নয়। ফলে বিশাল যুদ্ধজাহাজগুলোকেও এখন ভয়ে নিরাপদ দূরত্বে থাকতে হয়। তাহলে তো দেখা যাচ্ছে আলোচনাতেও ফাঁদ, আবার যুদ্ধে বাড়লেও ফাঁদ। তাহলে গোলকধাঁধা থেকে বেরোনোর উপায়টা কি? এর জন্য দরকার প্রজ্ঞা বা উইজডম। সমাধানটা আসলে কোনো ছোটখাটো কৌশল পরিবর্তনের নয়। আসল সমাধান হলো সারা বিশ্বে আমেরিকার নিজের ভূমিকাকেই বদলে ফেলা। এই যুদ্ধটা শুধু এক যুদ্ধ নয়, এটা আমেরিকার বিশ্বজুড়ে আধিপত্য ধরে রাখার আর চেষ্টার এক লক্ষণ মাত্র। কিন্তু এই নতুন পথে চলতে গেলে কি করতে হবে? প্রথমত মেনে নিতে হবে যে পৃথিবী এক মেরুকেন্দ্রিক নেই। দ্বিতীয়ত রাশিয়া, চীন বা ইরানের মতো দেশগুলোকে শত্রু না ভেবে পার্টনার হিসাবে দেখতে হবে। তৃতীয়ত ডলারকে এক অর্থনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করা বন্ধ করতে হবে। আর সবশেষে এমন এক বিশ্ব ব্যবস্থা করতে হবে যেখানে স্থিতিশীলতা বজায় রাখাটা শুধু আমেরিকার একার দায়িত্ব নয়, বরং সব বড় শক্তিরই স্বার্থ জড়িয়ে থাকবে। এটা দুর্বলতা নয়, এটাই প্রজ্ঞা বা উইজডম। আর এই মুহূর্তে একমাত্র প্রজ্ঞায় আমাদের বাঁচাতে পারে। ধন্যবাদ।